তিনি জন্মগ্রহণ করছেন দুলামিয়া সওদাগর নামে এক রাজাকারের ঘরে। উনি কিন্তু খুব মানে শিক্ষিত মানুষ ছিলেন না, কবে জন্মাইছে এটাও জানে না, তার জন্ম তারিখটা দিচ্ছে স্কুলের মাস্টাররা। ডক্টর ইউনূস হচ্ছে মানে ক্লিনিক্যাল প্যাথোলজিক্যাল একটা লায়ার, এবং সে ডক্টর ইউনূস প্যাথোলজিক্যাল লায়ার শুধু তা না, সে হচ্ছে একটা ভণ্ড, প্রতারক এবং মুখের মধ্যে মাস্ক দিয়ে থাকা একজন মানুষ, একটা মানুষ রূপী একটা শয়তান। এই শয়তানকে বাংলাদেশের মানুষ চিনতে পারেনি, পৃথিবীর অনেক মানুষ চিনতে পারেনি। কি বিপ্লব ঘটানোর জন্য আওয়ামী লীগে বিপ্লব ঘটাবে, এই দেশ আবার আমাদের কন্ট্রোলেই যাবে, কারণ মানুষের দেশ মানুষ শাসন করবে। এখন যারা শাসন করছে তারা মানুষ না, জানোয়ার। মনিরুল ইসলাম, আপনি তো বিদেশে আছেন, নিরাপদে আছেন, আপনারা কি আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করছেন যে বাংলাদেশে যে কোনো মানবাধিকার নাই, বাংলাদেশে এই গত এক বছরে 175 জনের উপরে মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে, এর মধ্যে কালকে দাউদকান্দিতে মা, মেয়ে, ছেলে সহ 3 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে, নারীদেরকে বিবস্ত্র করা হচ্ছে, ধর্ষণের মহামারী শুরু হয়েছে, এই যে, এবং মানুষের আইন আদালত নাই, কোন আইনের শাসন নাই, একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে যে বাংলাদেশের মানুষ অবরুদ্ধ অবস্থায় আছে, এই ব্যাপারটিকে আপনারা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি মঞ্জু ভাইকে এবং যারা শুনছেন সবাইকে। আসলে বিষয়টা হচ্ছে কি, দেখেন, বাংলাদেশের ব্যাপারে আপনি যে কথাটি বললেন সেই কথাগুলোর সাথে একমত পোষণ করেই বলছি। গতকালের দুটি ঘটনা আমি উল্লেখ করতে চাই। দুটি ঘটনা বলতে, 2 জন প্রতিবন্ধী মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে। একজনকে যশোরের জিকর গাছে 50 বছর বয়সী একটা ছেলে, নাম দামও বলে দিতে পারি আপনি যদি চান, এবং সে প্রতিবন্ধী, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আরেকটি হচ্ছে ময়মনসিংহের গরিপুরে একজন মধ্যবয়স্ক নারী, প্রতিবন্ধী নারী, তাকে দর্শন করার পরে হত্যা করা হয়েছে। এখন বাংলাদেশে আমাদের যে আন্দোলনটা হয়েছে 24 জুলাই এবং আগস্টে, এবং একটা সরকার পরিবর্তন হয়েছে, এই আন্দোলনের ভিত্তিটা কি ছিল? আন্দোলনের মূল ভিত্তিটা ছিল যে আগের সরকার ভালোভাবে দেশ চালাতে পারছে না, আগের সরকার মানুষকে মানবাধিকার দিচ্ছে না, গণতন্ত্র দিচ্ছে না, এই দিচ্ছে না, সেই দিচ্ছে না, সেই জন্য চেঞ্জ ফর ডেভেলপড, অর্থাৎ একটা নতুন শক্তিকে ক্ষমতায় আনতে হবে যারা মানুষের জীবনকে ব্যস্ত বানিয়ে দেবে, বাংলাদেশটাকে ব্যবস্থার বাগান বানিয়ে দেবে, এবং মানুষের জীবন, মানুষের মান, মানুষের সম্পদ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সবকিছু নোবেল পাওয়ার যোগ্যতায় চলে যাবে, সে আশায়। কিন্তু এখন আমরা কি পাচ্ছি? এখন আমরা দেখছি আসলে হাত ডাক যতই হোক, যত গর্জে তত যে বসে না, আমরা সেটা দেখছি। কেন দেখছি? দেখেন, আপনার বাড়িতে যখন ডাকাত পড়ে, ডাকাতরা কিন্তু এসে কিন্তু ফাঁকা গুলি চালায় এবং কাছে দাঁড়ে 2-1 জনকে হত্যা করে, নারীদেরকে হাত পা বেঁধে ঘরে রেখে দেয়, পুরুষদেরকে পিটায়। কেন করে? ভয় দেখানোর জন্য, তোমার ঘরের কোথায় কোন সম্পদ আছে দিয়ে দাও, না হয়তো তোমাকে গুলি করে হত্যা করবে। তো সন্ত্রাসী, চাঁদাবাজি এবং লুটেরা যখন আপনার বাড়িতে পড়ে এরকম করে। এখন বর্তমানে বাংলাদেশে যারা আছে তারা কিন্তু সেই লুটেরাদেরই অংশ। ডক্টর ইউনূস হচ্ছে মানে ক্লিনিক্যাল প্যাথোলজিক্যাল একটা লায়ার, এবং সে ডক্টর ইউনূস প্যাথোলজিক্যাল লায়ার শুধু তা না, সে হচ্ছে একটা ভণ্ড, প্রতারক এবং মুখের মধ্যে মাস্ক দিয়ে থাকা একজন মানুষ, একটা মানুষ রূপী একটা শয়তান। এই শয়তানকে বাংলাদেশের মানুষ চিনতে পারেনি, পৃথিবীর অনেক মানুষ চিনতে পারেনি। কিন্তু আমাদের লাভের মধ্যে লাভ হয়েছে যে বাংলাদেশে জন্মগ্রহণ করা একটা শয়তান পুরো পৃথিবীতে বাংলাদেশকে যে উলঙ্গ করার চেষ্টা করছে, বাংলাদেশকে নারীকে দর্শন করা হচ্ছে, মানুষকে হত্যা করা হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান শাটডাউন করা হচ্ছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর পোড়ানো হচ্ছে। এটা 1971 সালে যখন মহান মুক্তিযুদ্ধ চলে, রাজাকার, আলবদর, আল শামসরা যেভাবে করেছে, এখন লাল বদর গুলি দিয়ে তাই করা হচ্ছে। তাহলে দেখেন, আল বদর এবং লাল বদরের পার্থক্যটা বুঝেন। আল বদরেরা 1971 সালে 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, 2.5 লক্ষ মা বোনের ইজ্জত দিয়েছে, 1 কোটি মানুষকে বাংলাদেশ থেকে বিতরণ করে ইন্ডিয়াতে যেতে বাধ্য করেছে। তাইলে এখন আল বদরদের যে সন্তান, আল বদরদের যে উত্তরসূরি, আল বদরদের যে অনুসারী, তারা তো লাল বদর। এই লাল বদররা 2.5 লাখের জায়গায় তখন বাংলাদেশের মানুষ ছিল 7.5 কোটি, এখন হচ্ছে 18 কোটি। তো সেই ক্ষেত্রে 2.5 লাখ নারীকে দর্শন করলে তো হবে না, এবারে করতে হবে 6 লাখ নারীকে দর্শন, এবং তারা সেই 6 লাখের দিকেই যাচ্ছে। 30 লাখ মানুষকে হত্যার পরিবর্তে তারা আরো বেশি মানুষকে, এখন তো আর ওইভাবে হত্যা করা যায় না, হত্যার পাশাপাশি মানুষকে দেশান্তরিত করা, গুম করা, মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলা, এটা করছে। এখন ডক্টর ইউনূস যেহেতু একটা সন্ত্রাসী গ্রুপ, ডক্টর ইউনূস যেহেতু আন্তর্জাতিক একটা মাফিয়া গ্রুপ, সে তো এখন ফাঁকা গুলি করবে। এখন ডক্টর ইউনূসের সাথে পুলিশ বাহিনী নাই, আর্মি বাহিনী নাই, বিজিবি নাই, যেহেতু নাই, তাহলে সে কি করবে? সে এখন এই লাল বদরদেরকে দিয়ে হত্যা, দর্শন, লুণ্ঠন,
খুন এগুলা করবে। এগুলা করে মানুষের মধ্যে একটা ভীতি সৃষ্টি করবে, সৃষ্টি করে এই মব ভায়োলেন্স, আপনি যেটা বলছেন এটা তো মব ভায়োলেন্স না, এটা হচ্ছে এই তাদের সন্ত্রাসীদের একটা অস্ত্র। এই অস্ত্রটা যে দেশে যুদ্ধ হয় সেখানে থাকে। আপনি সোমালিয়াতে যান, ইউগান্ডাতে যান, আপনি যেসব দেশে যুদ্ধ হয়েছে সেখানে যান, আপনি যদি ইসরায়েলে যান, ওই আপনি যদি ফিলিস্তাইনে যান, আপনি যদি ইরানে যান, যেখানে যেখানে যুদ্ধ হয় সেখানে এইরকম হত্যা, লুণ্ঠন, দর্শন, ডাকাতি হয়। তো বাংলাদেশেও তো একটা যুদ্ধ চলছে। যুদ্ধটা কিসের যুদ্ধ? একদিকে হচ্ছে বুদ্ধির মুক্তি, চিন্তার স্বাধীনতায় যারা বিশ্বাস করে, প্রগতিশীল ধারায় যারা বিশ্বাস করে, ৭১-এর মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় যারা বিশ্বাস করে তারা। অন্যদিকে হচ্ছে হাটে মাঠে ঘাটে যারা প্রতি বছরের পর বছর ওয়াজ করে মানুষের ব্রেইন ওয়াশ করছে। শেখ হাসিনার জীবনে সবচেয়ে খারাপ যে কাজটা করছে, আওয়ামী লীগের নেতৃত্বে প্রত্যেক গ্রামে গ্রামে, কোনায় কোনায়, পাড়ায় পাড়ায় আপনার মাদ্রাসা তৈরি করছে। কোনটার নাম নুরানি মাদ্রাসা, কোনটার নাম হাফিজি মাদ্রাসা, কোনটার নাম আলিয়া মাদ্রাসা, কোনটার নাম উলুম মাদ্রাসা। এইরকম ভাবে সারা বাংলাদেশে যেই পরিমাণ স্কুল এবং কলেজ আছে, মাদ্রাসা তার ২-৩ গুণে আছে। এখন এই মাদ্রাসাতে এই মানে জাকাতের টাকা, খালের টাকা, আপনার আপনার যে হেল্পের টাকা, ওগুলা দিয়া সাপ পোষা হয়েছে। প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র হচ্ছে একটা কাল সাপ। এদের মধ্যে শিক্ষা নাই, যোগ্যতা নাই। এরা কিন্তু মানে শিক্ষা বোঝে না, নৈতিকতা বোঝে না, আধুনিকতা বোঝে না। তারা প্রাগৈতিহাসিক ১৪০০ বছর আগের যে ওই আরবের যে প্রাগৈতিহাসিক চিন্তা চেতনা ছিল সেই চেতনা বোঝে। কোরআন হাদিসও তারা বোঝে না। কারণ কোরআন হাদিস বুঝতে হলে শিক্ষা দরকার, জ্ঞান দরকার, বুদ্ধি দরকার, স্টাডি দরকার। তাদের তো সেটা নাই। তারা অন্ধের অনুকরণ করে, অন্ধের হাতি দেখার মতো। হাতির পেট ধরে বলে পাহাড়, লেজ ধরে বলে এটা দড়ি, আর কান ধরে বলে কুলা। হাতি যে কিরকম খোলা চোখে দেখার ক্ষমতা তাদের নাই। তাই ডক্টর ইউনূস হচ্ছে তাদের নেতা, চোরের নেতা, ডাকাতের নেতা, ধর্ষকের নেতা এবং এই মব সন্ত্রাসের নেতা। ডক্টর ইউনূস জানে, লন্ডনে এসেছিল, জুতা পেটা করে আমরা তাড়া করিয়েছি এবং ঘোষণা দিয়েছি শুধু লন্ডন নয়, ইউরোপের যে দেশে আসবে শুধু ডক্টর ইউনূস না, তার ক্যাবিনেটের যে আসবে তাকেই আমরা জুতা পেটা করবো। শুধু আমরা না, আপনি তো ছিলেন না, দেখতেন হাজার হাজার মানুষ পুরন জুতা নিয়ে এসছে। কেন এসছে? মানুষের মধ্যে একটা দুঃখবোধ কাজ করছে। মনিরুল ইসলাম, আপনারা হচ্ছে গিয়ে যত মানে এত বর্ষণ করেন, বুঝতে পেরেছেন, কিন্তু কোনো গর্জন আছে আপনাদের, কিন্তু কোনো বর্ষণ নাই, বুঝছেন? যত গর্জে তত বর্ষণ। আপনি বলেন যে ডক্টর ইউনূসকে আপনারা জুতা পেটা করেছেন লন্ডনে, রাইট? এটা কি সত্য? সত্য না তো? আপনারা হয়তো একটা বিক্ষোভ করেছেন, কিন্তু উনি যে কাজ করতে গিয়েছিলেন উনি সেই কাজ করতে পেরেছেন। দাঁড়ান, আপনারা ফ্রান্স তো ইউরোপের দেশ, রাইট? সেখানে বসে এই মব সন্ত্রাসের যে নাটের গুরু, সে সেখানে বসে নির্দেশ দেয়, আপনারা ওখানে ইউনূস যে সন্ত্রাসীরা তারা সেই মতো কাণ্ড কারখানা করে। আপনারা ইউরোপে বসে কি করছেন? আপনারা কি ইউরোপের দেশগুলোতে দেশের সরকারদের সঙ্গে কোন রকম সংযোগের চেষ্টা করেছেন যে বাংলাদেশে কি ঘটছে? আর তার সেই ফ্রান্সে বসে এগুলি যে তাদের নেতা, এই মবের নেতা, সন্ত্রাসীদের নেতা, ওখানে তার অঙ্গুলি নির্দেশে বাংলাদেশে এই অঘটনগুলো ঘটছে। আপনারা কি ফ্রান্সের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন? সে কেমন করে? ফ্রান্স একটা সভ্য দেশ বলে আমরা জানি, রাইট? না, এখন বিষয়টা হচ্ছে ফ্রান্সে যেটা হচ্ছে এই তো বাংলাদেশের ঘটনা না। না, আপনাকে একটা জিনিস বলি, ইউরোপের বিষয়টা হচ্ছে কি, প্রত্যেকে যে কোনো দেশ থেকে তার মতো করে তার আলোচনা করতে পারে। এখন সেটা যদি আইনকে ভঙ্গ করে তাকে আদালতের মাধ্যমে আপনি চ্যালেঞ্জ করতে হবে। কিন্তু বাংলাদেশ তো সেটার অংশ, অন্তর্ভুক্ত না। বাংলাদেশ তো আলাদা ভিন্ন একটা দেশ। সেখানে তো আপনার কোনো শ্রমিক কথা বলতে পারে না, কৃষক কথা বলতে পারে না, সাংবাদিক পারে না। তাহলে আপনি ধরেন একদম সবচেয়ে বড় ঘটনা, পৃথিবী কাঁপানো ঘটনা যদি আমরা ধরি, সেটি হচ্ছে 9/11 এর ঘটনা, রাইট? তারা পৃথিবীর কোন কোন দেশে বসে ষড়যন্ত্র করে টুইন টাওয়ারে হামলা করেছে। তো আমেরিকা গিয়ে সেইখানে পুরো আফগানিস্তান, অন্যান্য দেশগুলো একদম ধ্বংস করে নাই, করেছে। তো আপনি তো, এটা তো আন্তর্জাতিক সন্ত্রাসী। আপনি কেমন করে বলেন যে এদেরকে কিছু করণীয় নেই? না, ওদের করণীয় নাই সেটা নয়। আপনার যে ক্ষমতার লিমিট, আমাদের ক্ষমতা আস্তে আস্তে গেইন হচ্ছে। আপনারা দেখবেন অদূর ভবিষ্যতে 6 মাস 1 বছর। না, শেষ করি আমি আপনাকে বলি, একটা দেশে যখন একটা পার্টি যখন 16 বছর ক্ষমতায় থাকে,
তখন কিন্তু তাদের ফেস ভ্যালু কিন্তু কমে যায়। আন্তর্জাতিক মহলে আমাদের বিরুদ্ধেও কিন্তু কম অভিযোগ নেই, আমাদের বিরুদ্ধেও কিন্তু অনেক অভিযোগ আছে। যে অভিযোগগুলো আন্তর্জাতিক মহলে আমাদের বিরুদ্ধে প্রতিষ্ঠিত হয়েছে, সেই অভিযোগগুলোকে খণ্ডিয়ে আমরা যখন এটা প্রমাণ করতে পারবো যে আমাদেরকে তারা ছাড়িয়ে গেছে, তখন কিন্তু আন্তর্জাতিক মহল আস্তে আস্তে আমাদের দিকে আসবে। এখন যে আশাটা, এই আশার জন্য আমার কাছে, আপনার কাছে, যারা বাংলাদেশকে নিয়ে ভাবি কাজ করি, তাদের কাছে 1 বছর অনেক লম্বা সময়, কিন্তু আন্তর্জাতিক মহলের কাছে 1 বছর খুব বেশি লম্বা সময় নয়। সুতরাং আন্তর্জাতিক, তার মানে আপনি স্বীকার করে নিলেন আওয়ামী লীগ আমলে যেই অঘটনগুলো আওয়ামী লীগের লোকজন করেছে, সেইটার ফলাফলে বাংলাদেশে আজকে এই ঘটনাগুলো ঘটছে, তাই তো? আপনি আমি ওটার ফলাফলে ঘটছে না। না, আমাকে ব্যাখ্যা করতে দেন। আমি সেটা বলিনি। আমি বলেছি আওয়ামী লীগ যখন বাংলাদেশ শাসন করেছে, আওয়ামী লীগের শাসনামলেও কিন্তু অনেক অকারেন্স হয়েছে। যে অকারেন্সটা হয়েছে, বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ, সরকারের পক্ষ থেকে দেখেন, আদম হাওয়ার যুগ থেকে হত্যা একটা নিষিদ্ধ ঘটনা, কিন্তু হত্যা কিন্তু ব্রিটেন আমেরিকা কোনো দেশেই বন্ধ হচ্ছে না। অর্থাৎ বাংলাদেশেও হত্যা নিষিদ্ধ, কিন্তু হত্যা বাংলাদেশেও হয়। আপনি হত্যাকে নিষিদ্ধ করতে পারবেন না, সরকার হত্যাকে নিষিদ্ধ করতে পারবে, হত্যাকে বন্ধ করতে পারবে না, কিন্তু হত্যা হলে সেটার বিচার যেন হয়, সেটা দায়িত্ব নেওয়া। বাংলাদেশের আওয়ামী লীগের সময় যে কোনো অপরাধ হয়েছে, আওয়ামী লীগ, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, আমরা তাকে ধরেছি এবং বিচারের আওতায় এনেছি। কারণ হচ্ছে সিভিলাইজেশন। আমরা যে বলি সিভিলাইজ মানুষ বলি, এটার বেসিসটা কি? রুল অফ ল ইজ দ্য বেসিস অফ সিভিলাইজেশন। এখন বাংলাদেশে যদি রুল অফ ল থাকতো, বেসিস থাকতো, আমরা ক্ষমতা নাই, এ নিয়ে আমাদের কোনো টেনশন নাই। আপনি কি সারা বছর ক্ষমতায় থাকবেন? গণতান্ত্রিক দেশে অন্য কেউ ক্ষমতায় আসতে পারে, তারা ক্ষমতা চালাক, তারা বাংলাদেশের মানুষকে খুশি করতে পারলে দেশ চালাবে। এটা আমাদের কি আসবে? আওয়ামী লীগরা দেখলে তো মনে হয় তারা ভেবেছিল তারা চিরস্থায়ী বন্দোবস্ত করে ফেলেছে, তারা চিরকালই ক্ষমতায় থাকবে। এটা তো অবশ্যই আমি আপনার সাথে কিছু কিছু জায়গায় তো একমত পোষণ করি যে গণতান্ত্রিক দেশে লং টাইম ক্ষমতায় থাকার চেষ্টা করাটা অন্যায়ের কিছু না, কিন্তু ক্ষমতায় যাওয়ার যে পথ, সেই পথটা যখন আপনার কোশ্চেনেবল হয়, তখন কিন্তু আপনার ক্রেডিবিলিটি নিচে নেমে যায়, যেটা আওয়ামী লীগেরও নেমেছিল। সেই ক্রেডিবিলিটি ডাউন হওয়ার কারণে আজকে কিন্তু আওয়ামী লীগ আন্তর্জাতিক এরিয়াতে সেটু গেইন করতে সময়টা যা লাগার কথা ছিল তার থেকে বেশি লাগছে। আমিও তো ব্যক্তিগতভাবে বহু জায়গায় ধর্ণা দেই, বহু জায়গায় কথাবার্তা বলি, বহু জায়গায় চেষ্টা তদবির করি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। কিন্তু এখন বিষয়টা হচ্ছে, আমি যেহেতু লং টাইম আমার সরকার যেহেতু সার্ভিং গভর্নমেন্ট ছিল, সেহেতু আমাদের বিরুদ্ধে যে নেগেটিভ একটা অ্যাটিটিউড তৈরি হয়েছে, সেটা ওভারকাম করতে নিশ্চয়ই আমাদেরকে কিছু সময় দিতে হবে। সেই সময়টাই আমরা নিচ্ছি। কিন্তু আমি বারবার আসিয়াছি কোনো বিপ্লব হেতু। এই বিপ্লব ঘটানোর জন্য আওয়ামী লীগের বিপ্লব ঘটাবে, এই দেশ আবার আমাদের কন্ট্রোলেই যাবে। কারণ মানুষের দেশ মানুষ শাসন করবে। এখন যারা শাসন করছে তারা মানুষ না, জানোয়ার। জানোয়ার দেশ শাসন করতে পারবে না। আপনাকে বলি, এখানে আজকে টক শোতে আপনি আনসার কাকে? যারা কথা বলতে পারে, টক করতে পারে, তাদেরকে। স্কুল মানে হচ্ছে টিচার থাকবে, মাদ্রাসা মানে হচ্ছে হুজুর থাকবে, স্কুল আর বিশ্ববিদ্যালয় মানে টিচার থাকবে। আপনি সুতরাং রাষ্ট্র মানে কি? রাষ্ট্র মানে হচ্ছে একটা পলিটিক্যাল অর্গানাইজেশন। পলিটিক্যাল অর্গানাইজেশনে যদি পলিটিশিয়ান না থাকে, সেটা তো তার চরিত্রই হারাইয়া ফেলে। তো সুতরাং এটা চরিত্র হারাইয়া ফেলছে। ডক্টর ইউনূস মূলত যেটা মনে করেছে যে আমার বয়স 89 বছর, ডক্টর ইউনূসের কাগজের বয়স 85 বছর, কিন্তু তার জন্মের আগে আরো 4 বছর যোগ করেন। কারণ তিনি জন্মগ্রহণ করছেন দুলামিয়া সওদাগর নামে এক রাজাকারের ঘরে। উনি কিন্তু খুব শিক্ষিত মানুষ ছিলেন না, কবে জন্মাইছে এটাও জানে না। তার জন্ম তারিখটা দিচ্ছে স্কুলের মাস্টাররা। সুতরাং সেই মাস্টাররা দেওয়ার সময় ওই আজ থেকে 50, 70, 80 বছর আগে 3-4 বছর এমনি বেশি দিত। তার বয়স 90 এর কাছাকাছি। চেহারার দিকে তাকালে আপনি বুঝবেন এই 90 বছরের মানুষ ডক্টর ইউনূস মনে করছে যে কদিন বেঁচে আছি, খুব বেশি দিন নাই, এই কদিন আমি রাজ করেই যাই। সেই জন্য ডক্টর ইউনূস এটা করতে পারছে। কিন্তু বিএনপি বা জাতীয় পার্টি, জামাত, অন্য কোনো দল আসলে এটা করতো না। কারণ তারা তো জানে তাদের দল আছে, তাদের কর্মী আছে, নেতা আছে, বিভিন্ন বয়সের মানুষ আছে। এটা এই দেশে এই জাতির কাছে অ্যাকাউন্ট দিতে হবে। ডক্টর ইউনূস মনে করছে এক পা কবরে চলে গেছে, যা করার করে যায়। কারণ ধর্মে তো বিশ্বাস করি না, পরজগৎ বলে তো উনি কিছু নাই বলেই মনে করে। উনি এটা মনে করে, যদিও আমরা ধর্মে বিশ্বাস করি, কিন্তু তিনি তো ধর্মে বিশ্বাস করেন না। তিনি একজন নাস্তিক মানুষ, কিন্তু দেখান উনি মৌলবাদীদের গডফাদার। চিন্তা করি, দেখেন জামাত ইসলামের বগলে নিয়ে ঘুরে, বিভিন্ন মাজারে যায়, কিস্তি টুপি মাথায় দিয়া মানুষকে প্রডোলেন্টলি নিজের চেহারাটা উপস্থাপন করে। তো সেই জন্য বলছি, বাংলাদেশ পড়ছে আজ একটা মহা বদমাইশের খপ্পরে। এই বদমাইশের হাত থেকে এই জাতি, এই সমাজ, এই দেশকে যদি তুলে আনতে হয়, বুদ্ধির মুক্তি, চিন্তার স্বাধীনতা, সাংস্কৃতিক ধারাবাহিকতা এবং হাজার বছরের আমাদের যে ঐতিহাসিকভাবে যে আমাদের ঐতিহ্য, সেটাকে লালন করতে হলে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিককে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যার যা শক্তি আছে, যার যা ক্ষমতা আছে, তাই নিয়ে আসতে হবে। বঙ্গবন্ধু 1971 সালে 7 মার্চে বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে করতে থাকো। সেটা আপনাদের গত 16 বছর মনে ছিল না?
না, আমাদের মনে ছিল তো তাই না। আমরা মনে ছিল না আমাদের যদি অপরাধ হয়, আমাদের যদি অন্যায় হয়, আমরা তো বিচার মাথা পেতে নিব। একটা সভ্য রাষ্ট্র, বিচার আছে, আইন আছে, শাসন আছে। আপনি আমাদের বিচার করেন, আমরা তো তার বিরোধী না। কিন্তু আপনি তো আমাদের বিচার করতে আসেন নাই। আপনি আসছেন দর্শন করতে, হত্যা করতে, লুণ্ঠন করতে। আপনি প্রতিবন্ধী লোককে এই যে 2 দিন আগে 3 দিন আগে এই মুরাদনগরে যে ঘটনাটা ঘটলো, সভ্য দুনিয়াতে এরকম কয়টা ঘটনা ঘটে? পৃথিবীতে কয়টা ঘটনা আপনি দেখেছেন এরকম? কারণ এখন আপনি যে আমাকে বলছেন আমার রিপ্লেসমেন্ট আপনি ডক্টর ইউনূসকে মনে করেন, আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট আওয়ামী লীগ বিএনপিকে মনে করেন, মনে করতে পারেন, কিন্তু ডক্টর ইউনূস না। কারণ কি, আমরা যখন ক্ষমতায় ছিলাম, আমরা যখন দেশ চালিয়েছি, আমাদের অনেক ডিফেক্ট ছিল। এটা আমি বিশ্বাস করি। ডেমোক্রেসি আমরা প্রপারলি ফাংশনিং করতে পারি নাই। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ তো কোনো ফেরেশতারা চালায় না, মানুষেরাই চালায়। মানুষের ভুল ত্রুটি আছে, অন্যায় আছে, নির্যাতন নিপীড়ন যদি করে থাকি, সেটার বিচার আপনি করেন, আমরা মাথা পেতে নেব। কারণ দেশকে বিশ্বাস করি, এই দেশকে শাসন করার জন্য যারা আসবে, তারাই আইনগতভাবে অন্য নাগরিকের বিচার করবে। আপনিও করেন, আমাদের একটা সমস্যা নেই। কিন্তু আপনি দর্শন করবেন কেন? আপনি মানুষের বাড়ি জ্বালাবেন কেন? 32 নাম্বার ভাঙবেন কেন? আপনি কোর্ট থেকে অর্ডার নিয়ে এসে আপনি আমার বাড়ি নিয়ে যান। আপনি আমার বাড়িতে হামলা চালাবেন কেন? আপনি যদি মনে করেন আমি দুর্নীতি করেছি, অন্যায় করে টাকা কামিয়েছি, আপনি আমাকে কোর্ট থেকে আদেশ এনে আমার বাড়ি থেকে উঠায় দেন। কারণ রাষ্ট্র তো আপনাকে ক্ষমতা দিয়েছে। তা আপনি যদি সেটা না করে আমাকে দর্শন করতে আসেন, আমার বোনকে উঠাই নিতে আসেন, আমার বাড়ি দখল করে নেন, আমার ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেন, আগুন লাগিয়ে দেন, এ তো মানুষের কাজ না। এটা তো বর্বর, অসভ্য এবং শয়তানের কাজ। আপনি কি শয়তানের ছোট ভাই? মঞ্জু ভাই